ভারত সরকারি কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। রসনা তৃপ্তিতে মাছের জুড়ি মেলা ভার। কেন বলছি কথা? এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বীরভূম জেলার বোলপুর শ্রীনিকেতন ব্লকের বল্লভপুর ফিশ ব্রিডিং ফার্মে। এখানে মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে সমবায় ভিত্তিতে বেশ কয়েকটি পুকুরে নানান ধরনের মাছ চাষ চলছে। আমার সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ হিসেবে কল্লোল মুখোপাধ্যায়, মৎস্য সম্প্রসারণ আধিকারিক বোলপুর শ্রীনিকেতন ব্লক, ও দুজন কৃষক বন্ধু যারা সমবায় ভিত্তিতে মাছ চাষ করছেন। প্রথমেই যাব কল্লোলবাবুর কাছে, জানব এই প্রকল্পের সম্পর্কে। এখানে যে প্রকল্পটি চলছে এটা কত বছর আগে শুরু হয়েছিল? এখানে এই বল্লভপুর বাঁধ ব্রিডিং ফার্ম এটি শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে, কিন্তু সমবায় ভিত্তিক যে মাছ চাষের ধারণাটা সেটা কিন্তু বিগত 12 বছর আগে শুরু হয় এবং তখন থেকেই এখানে যে মোট জলাশয় আছে, এখানে প্রায় 60টির মতো জলাশয় আছে, কিন্তু বর্তমানে আমরা 22 থেকে 23টি জলাশয়ে কে চাষযোগ্য করে তার মধ্যে চাষ শুরু করেছি এবং সেটি অতি অবশ্যই সমবায় ভিত্তিক, অর্থাৎ একটি সমবায় গঠন করে এদের হাতে এই জলাশয়গুলি তুলে দেওয়া হয়েছে এবং এই সমবায়ে যারা আছেন প্রত্যেকেই অভিজ্ঞ মাছ চাষি এবং এখানে যে অজস্র পুকুর আছে এই এক একটি জলাশয়ে এক এক ধরনের মাছ আমরা রাখার চেষ্টা করেছি এবং অতি অবশ্যই কিন্তু এটা বৈজ্ঞানিক ভাবে অর্থাৎ বিজ্ঞানসম্মত চিন্তাভাবনা করেই মাছ চাষটা শুরু করা হয়েছে। আমরা সকলেই জানি যে একক প্রচেষ্টায় কোনো কাজ হয় না, বড় কাজ হয় না, তাই কি সমবায় ভিত্তিতে? হ্যাঁ, অতি অবশ্যই। তার কারণ এখানে যে জলাশয়ের পরিমাণ সেটা অত্যন্ত বেশি। এখানে প্রায় 63 একর জলকর আছে শুধু। সেক্ষেত্রে তো কোনো একক চাষি দিয়ে এত বড় জলাশয়ে চাষ করা যায় না। শুধু তাই নয়, সমবায় ভিত্তিক এটাকে চাষ করলে এখানে অনেক চাষি একসঙ্গে উপকৃত হবে এবং এর সঙ্গে সঙ্গে বলা যায় যে জলাশয়ের পূর্ণ সদ্ব্যবহার সেটাও সম্ভব হবে। এই জন্য এটাকে সমবায় ভিত্তিক চাষ করার উপরে জোর দেওয়া হয়েছে। কি কি ধরনের মাছ আছে এখানে? আমরা বিভিন্ন ধরনের মাছ চাষ করি, যেগুলো প্রথাগত চাষ, অর্থাৎ রুই, কাতলা, মৃগেল, এগুলো তো আছেই। তার সঙ্গে গ্রাস কার্প, আমরা এখানে ব্ল্যাক কার্প রেখেছি, আমরা এখানে এছাড়া রূপচাঁদা যেটা বর্তমানে চালু হচ্ছে খুব, সেটা রেখেছি। এছাড়াও কিছু কিছু জায়গায় আমরা ছোট জলাশয় যেগুলো আছে সেখানে আমরা চিংড়ি চাষটা শুরু করার চেষ্টা করছি। তার কারণ এখানকার মাটির যা আমাদের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুসারে আমরা দেখেছি যে এখানে গলদা চিংড়ি অর্থাৎ মিঠা জলের যে চিংড়িটা সেটা এখানে ভালো হবে। এই জন্য আমরা পরীক্ষামূলকভাবে এবারে কিছু জলাশয়ে আমরা গলদা চিংড়িটা শুরু করেছি। এখানে মাটির যে গঠন সেটা কি মাছ চাষের পক্ষে উপযুক্ত নাকি অন্তরায় সৃষ্টি করছে? এখানে মাটি যে খুব সাহায্য করছে তা নয়, এটা বলা ভুল হবে যে মাছ চাষের পক্ষে খুবই উপযুক্ত, সেটা নয়। কিন্তু বর্তমানে বিজ্ঞান তো থেমে থাকে না। যেখানে প্রতিবন্ধকতা আছে সেখানে কিন্তু বিজ্ঞানও আছে। স্বাভাবিকভাবে আমরা এই মাটিকে এবং এই জলাশয়কে কাজে লাগিয়ে কোন কোন মাছ ভালো চাষ হতে পারে এবং কিভাবে চাষ হতে পারে সেটার উপরে জোর দিয়েই আমরা কিন্তু জলাশয়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করছি। এই যে সমবায় ভিত্তিতে আপনারা কাজ করছেন, মৎস্য দপ্তর তো সাহায্যের হাত বাড়িয়েই দিয়েছে, কৃষক বন্ধুরা কতটা উৎসাহিত? কৃষক বন্ধুরা অবশ্যই খুবই উৎসাহিত। তার কারণ এখানে আমাদের যারা সমবায়ের সদস্য আছেন, সমবায়ের সদস্য প্রতিনিয়ত বাড়ানোর জন্য চাপ থাকে, যদিও সেটা সব সময় করা যায় না। তার কারণ আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, আইনগত ব্যাপার আছে এবং আমরা আরেকটা জিনিস এখানে জোর দিই, সেটাই হলো যারা অভিজ্ঞ চাষি এবং যারা সত্যি করে বলতে হবে যারা উৎসাহী চাষি, তাদেরকেই আমরা এই সমবায়ে অন্তর্ভুক্ত করি। স্বাভাবিকভাবে চাষিদের মধ্যে উৎসাহ প্রচুর। আমরা বা এই সমবায় যদি আরও আর্থিক সাহায্য পাই সরকারের কাছ থেকে,
তাহলে এরা কিন্তু আরও অনেক উন্নতি করবে। এই সমবায় প্রকল্পে যেসব কৃষক বন্ধুরা আছেন বা যারা আসতে চাইবেন তাদের কাছ থেকে আপনারা কি কি আশা করেন, কি কি গুণ থাকতে হবে? প্রথম যেটা অবশ্যই দরকার সেটা হচ্ছে উনি পেশাগতভাবে মাছ চাষি হতে হবে, এটা প্রথম তার বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সমবায় চালানোর মানসিকতা তার থাকতে হবে। তার কারণ একসঙ্গে 40, 50, 60 জনকে নিয়ে এক জায়গায় বসে কাজ করার জন্য একটা মানসিকতা দরকার। সেই মানসিকতা যাদের থাকবে তাদেরকেই আমরা এখানে নেয়ার চেষ্টা করি। প্রায় আমরা পত্রপত্রিকায় পড়ি যে যেসব মাছের প্রজাতি হারিয়ে গেছে সেগুলোকে আবার রিভাইভ করার চেষ্টা চলছে, সেরকম কোনো ভাবনা কি আপনাদের এখানে আছে বা হচ্ছে? ঠিক ঠিক, এটা আমরা অত্যন্ত বেশিভাবে ভাবছি। তার কারণ মৌরলা, পুঁটি, সরপুঁটি এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, যেগুলো ছোট মাছ। তা আমরা চেষ্টা করছি যে ব্রিডিং করিয়ে এগুলোর ডিম তৈরি করে, এখানে যেহেতু জলাশয়ের সংখ্যা প্রচুর, ছোট ছোট জায়গাতে পরীক্ষামূলকভাবে এগুলোকে চাষ শুরু করব বলে আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে। এবং এই ব্যাপারে রাজ্য সরকারের সহায়তা আছে এবং RKVY প্রকল্পের মাধ্যমেও আমরা কিছু কিছু জায়গায় চেষ্টা করছি যে পুরানো মাছগুলোকে, লুপ্তপ্রায় যেগুলো, সেগুলোকে ফিরিয়ে আনার। যারা এখানে চাষ করছেন তাদের কোনো ট্রেনিং দেন আপনারা? হ্যাঁ, এখানে প্রায় প্রত্যেকেই প্রশিক্ষণপ্রাপ্ত। আমরা কোনো না কোনো সময়ে একসঙ্গে হয়তো সকলকে এখানে প্রশিক্ষিত করার সুযোগ নেই বা হয় না, তার কারণ যারা সদস্য তাদের সংখ্যা অনেক। কিন্তু বিগত 8-10 বছরের মধ্যে প্রত্যেককেই প্রায় এখানে একবার করে প্রশিক্ষিত করা হয়েছে। কল্লোলবাবুর কাছে কিছুটা শুনলাম, এখনও অনেক কথা জানার বাকি আছে, আবার পরে যাব কল্লোলবাবুর কাছে, কিন্তু এই মুহূর্তে কৃষক বন্ধুর সঙ্গে। আপনার নাম? আমার নাম হচ্ছে অসীম কুমার ধারা। এই সমবায় ভিত্তিতে যে এখানে মাছ চাষ হচ্ছে, আপনি তার সঙ্গে নিজেকে জড়ালেন কিভাবে? এখানে বহুদিন ধরে এই প্রকল্পটা হয়েছিল, তারপরে আমরা এটাকে গভর্নমেন্টের কাছ থেকে লিজ রেন্ট বাবদ এই সমিতি মারফতে এটাকে নেওয়া হয়। নিয়ে আমরা এখানে মাছ চাষের একটা পরিবেশ তৈরি করে ফেলেছি এবং এই মাছ চাষের দ্বারা যাতে আরও কৃষক বন্ধু যারা মাছ চাষি আছে তারা যাতে উপকৃত হয় সেই চিন্তাধারা নিয়ে আমরা এগোচ্ছি। হ্যাঁ, জানি না কতটা কী করতে পারবো, তবে মানে এখানকার যে পরিবেশ তাতে মাছ চাষ করা সম্ভব। এই যে আপনি বললেন মাছ চাষের একটা পরিবেশ আপনারা তৈরি করে ফেলেছেন, একসঙ্গে কাজ করতে কীরকম লাগছে? একসঙ্গে সবাই মিলে যদি একযোগে কাজ করা যায় তাতে মনে হয় আরও আমাদের এই ফার্মটা আরও উন্নত হবে। কি কি ধরনের মাছ চাষ করছেন? এখানে দেশি মাছ, রুই, মৃগেল, কাতলা, গ্লাস কাপ, ব্ল্যাক কাপ, হ্যাঁ, ভেটকি, গলদা চিংড়ি আমরা প্রকল্প শুরু করেছি। এখানে যেহেতু কাঁকড়া মাটি, এখানে মিঠা জলে যে গলদা চিংড়িটা হয়, হ্যাঁ, সেই জন্য আমরা ওই পুরো চিন্তাভাবনা নিয়ে কাজটা শুরু করেছি। আরেকজন বন্ধুর কাছে যাচ্ছি। আপনার নাম? আমার নাম গোপাল বাগদি। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি প্রায় 10 বছর হলো মানে এমনি ছিলাম, আর আমাদের এটা রেজিস্ট্রেশন হয়েছে আজ 3 বছর না। যাই হোক, কৃষি জগতে তো এখন উন্নত প্রযুক্তির ব্যবহার হচ্ছে, মাছ চাষের ক্ষেত্রেও কিন্তু সেগুলো চলে এসেছে। সেগুলো ব্যবহার করে আপনার কি মনে হচ্ছে যে প্রথাগত যে চাষ পদ্ধতি তার থেকে কি একটু এগিয়েছি আমরা, নাকি একই জায়গায় আছি? না, আমি সেইটাই জানবো যে আমরা যে রূপচাঁদা এবং ব্লাড কাপ এই যে চাষ করছি, আমরা যে ধরনের খাবার দিয়ে করার চেষ্টা করছি, আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই এটা আরও বেশি বৃদ্ধি কিসে করা যায়। প্রতিদিন কাজ করতে করতে নিশ্চয়ই অনেক নতুন জিনিস শিখছেন, তো আরও কি কি ইচ্ছে আছে শেখার? এই মাছ সম্বন্ধে আমরা আশা করি মানুষে তো শেখার শেষ নেই, তা যেটাই আসবে সেটাই শেখার জন্যে আমরা উদ্যোগ নিচ্ছি এবং করতে আমাদের ভালোই লাগে। আপনার জিজ্ঞাস্য কিছু আছে, সেগুলো আমরা জেনে নেব আমাদের কৃষি বিশেষজ্ঞ কল্লোল মুখোপাধ্যায়ের কাছ থেকে। কল্লোলদা, যেগুলো বললেন, কৃষক বন্ধুরা যে জিনিসগুলো জানতে চাইলেন এবং ওরা আরও এগোতে চান, ওদের কথা থেকে আমরা বুঝতে পারলাম, সে ব্যাপারে আপনি ওদেরকে কি উপদেশ দেবেন বা পরামর্শ দেবেন? হ্যাঁ, মূলত উনি দুটি প্রশ্ন রেখেছেন। একটি হলো ব্ল্যাক কার্প এবং রূপচাঁদা, এই দুটি প্রজাতি এখানে চাষ করা হচ্ছে। ব্ল্যাক কার্প এবং রূপচাঁদা
এই দুটোর উৎপাদন বৃদ্ধির জন্য কিছু বিশেষ ব্যবস্থা নিতে হবে। প্রথমে বলে রাখি যে ব্ল্যাক কার্প যেটা, ব্ল্যাক কার্প কিন্তু গুগলি খায়, গুগলির ওপরে এরা বড় হয় এবং এরা একটু মাংসাশী প্রজাতির মাছ। এখন যে পুকুরে গুগলি আছে সে পুকুরে যদি আমরা ব্ল্যাক কার্প দিই, যেমন একদিকে গুগলিটা চলে যাবে, গুগলি যদি চলে যায় তাহলে কিন্তু পুকুরের যে উৎপাদন ক্ষমতাটা সেটা বাড়বে। তার কারণ গুগলি বা শামুক এগুলো যে পুকুরে বেশি থাকে সেই পুকুরের জলের যে প্রাথমিক খাদ্য উপাদান সেগুলো কমে যায়, তার কারণ এরাই এগুলো খেয়ে ফেলে। স্বাভাবিকভাবে অন্যান্য মাছের বৃদ্ধিটা কম হয়। আর দ্বিতীয়ত হলো, যেহেতু ব্ল্যাক কার্প গুগলি ভালোবাসে, এরা কিন্তু সমস্ত গুগলি খেয়ে ফেলে এবং দেখা গেছে যে একটা পূর্ণবয়স্ক ব্ল্যাক কার্প মানে যার 1 বছর বয়স হয়েছে, 2 কিলো থেকে 2.5 কিলো যার ওজন হবে, সেই ব্ল্যাক কার্প একদিনে সর্বোচ্চ 1 কেজির ওপরে গুগলি খেতে পারে। এটা পরিসংখ্যানটা খুব একটা কম নয়, মানে পরিমাণটা। তার কারণ 1 কিলো গুগলি যদি একটা পূর্ণবয়স্ক ব্ল্যাক কার্প খেতে পারে, তাহলে কিন্তু আমরা যে পুকুরে বেশি গুগলি আছে সেখানে 5-6টি ব্ল্যাক কার্প যদি ছেড়ে রাখি, সমস্ত গুগলি বিনাশ হবে এবং এদের বৃদ্ধি হবে। এখানে তো নানান ধরনের মাছ চাষ হচ্ছে, নামগুলো আপনার কাছ থেকেও আমরা জেনেছি এবং কৃষক বন্ধুদের কাছ থেকেও শুনলাম, এবং বারবারই আপনি ব্ল্যাক কার্পের কথাও বলছেন এখানে, যে একটা নতুন প্রজাতির মাছ এখানে আপনারা করছেন। এদের মধ্যে প্রোডাকশনটা কার বেশি, কোন মাছগুলোর বেশি পান আপনারা? এখানে যেগুলো বিদেশি প্রজাতি, অর্থাৎ আমাদের দেশি প্রজাতি রুই, মৃগেল, কাতলা, বিদেশি প্রজাতির মধ্যে সিলভার কার্প, গ্রাস কার্প আছে, এই ব্ল্যাক কার্প আছে। এগুলোর কিন্তু উৎপাদনের হার বেশি এবং এগুলোর বেশি কারণ এগুলো বৈশিষ্ট্যগত কারণেই এটা বেশি, অর্থাৎ জিনগত কারণে এগুলো বেশি বাড়ে। 1 বছরে একটা রুই মাছ যতটা বাড়বে, একটা সিলভার কার্প বা একটা আমেরিকান যেটা বলে সাইপ্রিনাস কার্পিও তার চেয়ে বেশি বাড়বে, তারা যদি ঠিকমতো খাবার পায়। আর আরেকটা প্রশ্ন, এক একটা মাছের এক এক ধরনের খাবার। এখন আমি একটা পুকুরে সব মাছই রাখলাম, সব মাছের খাবার যদি না তৈরি করতে পারি তাহলে কিন্তু সেই পুকুরে মাছের বৃদ্ধি হবে না। বাজার কীরকম পান? বাজার তো এখানে অসম্ভব চাহিদা আছে, দেশি মাছের বাজার খুবই ভালো। এবং এই বল্লভপুর ফার্মের 1 কিলোমিটারের মধ্যে শ্রীনিকেতন বাজার আছে এবং সেখানে হোলসেল মার্কেটও হয়। সামনেই আরও 2 কিলোমিটার এগিয়ে গেলে বোলপুর বাজার আছে। এর বাইরে কোথাও পাঠান? এর বাইরে ইলাম বাজার আছে, পানাগড় আছে, সিউড়ি আছে। যখন বেশি পরিমাণে উৎপাদন হয় তখন এই মাছগুলো কিন্তু বাইরে পাঠিয়ে দেওয়া হয়। আলোচনার ফাঁকেই আরও 2 জন কৃষক বন্ধু এসছেন আমাদের মাঝখানে, ওদের সঙ্গে একটু কথা বলে জেনে নিই। আপনার নাম? আমার নাম জয়দেব পাথর। কত বছর ধরে আপনি এই প্রকল্পে আছেন? এই কল্পে আছি মানে আমার 10 বছর। তার আগে কি করতেন? মানে মাছ চাষি করতাম আমি গ্রামে, আরও পুকুর লিজ দেওয়া আছে। আগে তো এককভাবে মাছ চাষ করতেন, এখন একটা প্রকল্পে আপনি এসে যুক্ত হয়েছেন, কি মনে হচ্ছে কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হচ্ছে। সেটা কি? সেটা সব মাছ চাষ করি আমরা, এটা উৎপাদনটা বাড়িয়েছি। এখানে আগে এখানে মাছ হতো না, সেই মাছটাকে আমরা বাড়িয়েছি। অর্থনৈতিকভাবে আপনার কতটা লাভ হচ্ছে? অর্থনৈতিক লাভটাও নেই, এখন তো পুকুরে মাছ সব হয়ে আছে, এখন তো আমাদের অল্টারনেটিভ হচ্ছে, এই জন্য আমরা আগাইতে পারছি না। সরকারি সাহায্য কীরকম পান? সরকারি সাহায্য পাচ্ছি, মাছ পাচ্ছি, তারপর আপনার যেটা আমরা পাওয়ার দরকার জলের, আমাদের জলটা হচ্ছে মানে এই যে গ্রীষ্মের দিনে জল একদম শুকিয়ে যাওয়া পুকুর। আর কোনো সমস্যা আছে? একটা সাবমার্শাল হলে খুব ভালো হয় আমাদের এখানে। প্রধানত জলের সমস্যা। আরও একজন বন্ধু আছেন, আপনার নাম? বাপন বাগদি। আপনি তো বয়সে খুব তরুণ, হঠাৎ মাছ চাষে এলেন কেন? মানে আমাদের পেশাগতই হচ্ছে মাছ চাষ, বাবা শুরু থেকেই মাছ চাষ করে, আমরা জন্ম থেকে দেখে আসছি যে আমরা মাছ চাষ করছি, সেই জন্যই আমরাও মাছ চাষের সাথেই যুক্ত রয়েছি। কীরকম লাগছে মাছ চাষ করতে, বা কতটা কি সুবিধা পাচ্ছেন, বা কতটা অর্থনৈতিকভাবে আপনি লাভবান হচ্ছেন? মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়। আপনার বয়সী যারা আগামী দিনে মাছ চাষে আসতে চান তাদের আপনি কী বলবেন? আমি তাদেরকে বলবো যে তারা যেন আসুক এই মাছ চাষের উপরে, কারণ মাছ চাষের উপরে যা লাভ তাতে অন্য কিছু উপরে লাভ নেই। কারণ আমরা চাইবো যে সবাই আসুক
একসাথে আমরা মাছ চাষ করি, তাতে পরবর্তীকালে আরও উন্নত জায়গায় পৌঁছাতে পারবো আমরা। এই যে সমবায় প্রকল্পে আপনারা অনেকে মিলে কাজ করছেন, তো কাজ করতে গিয়ে তো অনেক সময় অনেক সমস্যার আমরা সম্মুখীন হই, সেরকম কিছু অভিজ্ঞতা আপনার আছে বা কিছু জানতে চান? সম্মুখীন বলতে যেমন আগে যে পরিস্থিতি ছিল এই ফার্মের, সেইখান থেকে সেই বাধা কাটিয়ে আমরা যে জায়গায় আজকে পৌঁছেছি, আমরা চাইবো আগামী দিনে আরও খুব ভালো জায়গায় এবং সুস্থ জায়গায় এসে যেন মাছ চাষটা করতে পারি। সরকারি আধিকারিকরা তো সবসময় আপনাদের পাশে আছেন, কাজ করছেন, নানান সাহায্য করছেন, কিছু জানার আছে ওর কাছ থেকে? কল্লোলবাবু আছেন আজ আমাদের সঙ্গে। আমাদের এখানে যে জলের যে পুকুরে যে সমস্যাটা, যেটা হলো এই যে জল যে খাবারের যেটা ব্যাপার আছে, যেটাকে জল আমরা তৈরি করি মাছ চাষের জন্য, সেটার জন্য একটু করতে হবে। কারণ হচ্ছে আমাদের এখানে যে মাটি আছে সেটা পুরো কাঁকড় মাটি। এখানে যেভাবে চাষ করি আমরা, তাতে আরও প্রচুর পরিমাণে খাওয়ার দরকার। এখানে মৌয়া টোয়া দিয়ে চুন দিয়ে জলটাকে তৈরি করে তারপর মাছ চাষ করে আরও সুবিধা হবে আমাদের করতে। কৃষক বন্ধুদের কিছু কিছু জিজ্ঞাসা তো সবসময় থাকে, ওরা প্রতিদিন কাজ করছেন, ওদের পাশে রয়েছেন কৃষি বিশেষজ্ঞরা, তাদের সুচিন্তিত মতামত ওদের সাহায্য করে, এগিয়ে যাবার পথটাও দেখায়। কল্লোলবাবুর কাছে একটু জানতে চাই যে এই যে বলছেন, একজন কৃষক বন্ধু বললেন জলের সমস্যা, আরেকজন মাছের খাবার সম্পর্কে একটু জানতে চাইলেন, আপনি কি বলবেন? জলের সমস্যা এখানে একটা আছে, তার কারণ এখানকার মাটিটা পুরো কাঁকুড়ে মাটি 1 নম্বর, এবং এলাকাটাতে সূর্যের তাপও খুব বেশি। স্বাভাবিকভাবে এই জলাশয়গুলোতে 8 মাসের বেশি জল থাকে না, এটা একটা সমস্যা। এই জন্য আমরা প্রথম যেটা ঠিক করেছি যে ফসলটা সেটা 8 মাসের মধ্যে আমরা তুলে নেব, অর্থাৎ সারা বছর চাষ নয়। দ্বিতীয় যে সমস্যার সমাধান সেটা হচ্ছে এখানে আমরা একটা ডিপ টিউবওয়েলের মাধ্যমে আমরা সারা বছর জল যাতে যোগান দেওয়া যায় সেটার আমরা চেষ্টা করছি, যাতে করে সব পুকুরে না হলেও এখানে অন্তত আমরা 10 থেকে 12টি জলাশয়ে যাতে আমরা সারা বছর জল ধরে রাখতে পারি সেটার ব্যবস্থা সরকারিভাবে করার চেষ্টা করছি। আর পুকুরের জল তৈরির যে প্রশ্নটি উনি করলেন, এটা তো অতি অবশ্যই একজন মাছ চাষির কাছে খুব স্বাভাবিক প্রশ্ন। তখন পুকুরের জলে যদি খাবার না থাকে সেই পুকুরে মাছ বাড়বে না। এখন সেই পুকুরকে তৈরি করতে গেলে এখানে জৈব সার বেশি ব্যবহার করতে হবে। আরেকটি জিনিস, এখানে যেহেতু মাটির মধ্যে লোহা বা আয়রনের ভাগ বেশি, তার কারণ লাল মাটি, এবং এই মাটিটা আরেকটা সমস্যা হচ্ছে পোরাস, অর্থাৎ খুব ছিদ্রযুক্ত, জল নিচে নেমে যায়। এই জন্য আমরা এখানে চুনের পরিবর্তে ডলোমাইট ব্যবহার করতে বলছি। তার কারণ ডলোমাইটে প্রথম কথা যে বেশি যেখানে আয়রন থাকে বা লোহা থাকে সেখানে ডলোমাইট অধিক কার্যকরী হয়, এবং ডলোমাইটের মধ্যে যেহেতু ম্যাগনেসিয়াম আছে, সে জলের যে সবুজ ভাবটা সেটা আনতে সাহায্য করে। এইটা চুনের পরিবর্তে আমরা ব্যবহার করতে বলছি। আর বেশি পরিমাণে জৈব সার, অর্থাৎ যেহেতু মাটিটা অত্যন্ত পোরাস মাটি এবং জল নিচে নেমে যায় আস্তে আস্তে, সেক্ষেত্রে জৈব সার মূলত গোবর সারকে পচিয়ে, কাঁচা গোবর নয়, গোবর সারকে পচিয়ে সার তৈরি করে, কম্পোস্ট সার তৈরি করে সেটা পুকুরে ফেলতে হবে, যাতে করে তলাতে পাঁক জন্মে আস্তে আস্তে। প্রথমেই হয়তো যে পুকুরের তলাতে পুরোটাই কাঁকুড়ে মাটি বা বালিতে ভর্তি আছে, আমি হয়তো প্রথম বছরেই এটাকে পাঁক তৈরি করে দিতে পারবো না, কিন্তু পরপর 2-3 বছর যদি জৈব সার ব্যবহার বেশি পরিমাণে করা হয়, আস্তে আস্তে ওটার উপরে একটা প্রলেপ পড়ে, এবং সেক্ষেত্রে পুকুরের জলের যে খাদ্য উপাদান সেটাও বাড়ে, এবং জল যে চুইয়ে নিচে চলে যাচ্ছে সেটার পরিমাণ কমে। এইটা থেকে আমাদের এই সমস্যাটা থেকে বেরোতে হলে এই দুটো জিনিসের উপরে জোর দিতে হবে। অনেক কাজই আপনারা করছেন, তবুও আগামী দিনে আর কি পরিকল্পনা আছে? এখানে মূলত যে পরিকল্পনাটা আছে রঙিন মাছ চাষের, এটা আমাদের একটা চিন্তাভাবনা আছে। তার কারণ রঙিন মাছের বাজার বিরাট বাজার, এবং যেহেতু এলাকাটা বোলপুর শান্তিনিকেতনের লাগোয়া, এখানে প্রচুর লজ আছে, হোটেল আছে, রিসর্ট আছে, এবং এটা একটা বেড়ানোর জায়গাও আশেপাশে, তারাপীঠ, বক্রেশ্বর, এবং প্রচুর হোটেল শিল্প গড়ে উঠেছে। এবং এছাড়াও
লোকের বাড়িতেও অ্যাকোরিয়াম অর্থাৎ রঙিন মাছ রেখে তার বাড়ির শোভাবর্ধন করার একটা প্রবণতা আছে এখানে। স্বাভাবিকভাবে এর বাজারটা আমরা উপলব্ধি করেছি এবং সেটা উপলব্ধি করেই আমরা দেখেছি যে আমরা যদি রঙিন মাছটা এখানে তৈরি করতে পারি সমবায়ের মাধ্যমে, তাহলে কিন্তু এটা একটা অন্যরকম পরিবেশ তৈরি করবে, এলাকার মানুষদেরকে স্বয়ম্ভর করবে এবং বিশেষ করে মহিলাদেরকে যদি আমরা এই কাজের মধ্যে যোগ করতে পারি। বাড়ির মহিলারা যে সাধারণভাবে দেখা যায় যে তারা অনেকে বসে থাকে। এখনো পর্যন্ত আপনাদের প্রকল্পে কোনো মহিলা নেই? এখনো পর্যন্ত এই প্রকল্পে কোনো মহিলা নেই। তা আমাদের একটা পরিকল্পনা আছে মহিলাদেরকেও এর মধ্যে যুক্ত করার এবং তাদেরকে দিয়ে এই রঙিন মাছের চাষটা শুরু করার। তারা এই সমবায়ের মধ্যেই কাজটা করবে, তাহলে কিন্তু এদের অর্থনৈতিক যে অবস্থা সেটা আমরা একটু অন্য জায়গায় তুলে নেওয়ার চেষ্টা করব বা এটাতে সফল হব বলে আমাদের মনে হয়। বীরভূম জেলার বোলপুর শ্রীনিকেতন ব্লকের বল্লভপুর ফিশ ব্রিডিং ফার্ম। আজ আমরা এখানে মাছ চাষ নিয়ে অনেক আলোচনা শুনলাম। কৃষি বিশেষজ্ঞ হিসেবে ছিলেন কল্লোল মুখোপাধ্যায়, জানালেন এই ফার্মের কথা। ধন্যবাদ আপনাকে। কৃষক বন্ধুরাও ছিলেন। কৃষক বন্ধুরা তাদের দৈনন্দিন মাছ চাষের যে সমস্যা আছে সেগুলো সম্পর্কে জানালেন, কিছু অভিজ্ঞতার কথাও আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। কৃষক বন্ধুদেরও ধন্যবাদ, ওরা ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ। কিন্তু মাছের জগৎটা তো খুব বড়, একদিনের আলোচনায় বা এই অল্প সময়ের আলোচনায় কিন্তু আমরা সব কথা তুলে ধরতে পারবো না আপনাদের সামনে। অনেক কথা জানার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী কৃষি দর্শনের আসরের জন্য। আরে ভাই হলকু, বীজ, কীটনাশক, সার, এত খরচের ব্যবস্থা কোত্থেকে? আরে খরচের চিন্তা কোথায়, আমার কাছে আছে এই কিষাণ ক্রেডিট কার্ড। ব্যাংক থেকে জারিয়ে কার্ড দিয়ে কৃষক নিজের সীমা পরিমাণ টাকা যে কোনো সময় বার করতে পারে, চাষবাসের সামগ্রীও যে সময় কিনতে পারে। ভাই হলকু, আমার জন্য একটা ক্রেডিট কার্ডের বন্দোবস্ত করে দাও না। আরে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য কাছাকাছি কোনো ব্যাংকে গিয়ে যোগাযোগ করো আর পাও প্রচুর লাভ। রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন গ্রামে প্রাণী স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে। এই প্রাণী স্বাস্থ্য শিবির কেন আয়োজন করা হয়েছে এ সম্বন্ধে আমরা এখন জানবো রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ডক্টর মধুছন্দা খানের কাছ থেকে। আচ্ছা, এই ধরনের প্রাণী স্বাস্থ্য শিবির কেন আয়োজন করা হয়েছে? আমরা রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে অ্যাডপ্টেড যে ভিলেজগুলোতে, এই দুর্গাপুর, ধান্যসরা, এই গ্রামগুলোতে কাজ করতে এসে দেখেছি এখানে কিছু কিছু রোগের প্রকোপ আছে এবং যেমন ছাগলের ক্ষেত্রে গোটপক্স এবং তিতিয়ার, গরুর ক্ষেত্রে আমরা দেখছি যে এফএমডি মানে খুরিয়া, এইচএস হেমোরেজিক সেপ্টিসেমিয়া, ব্ল্যাক ওয়াটার, এইগুলো মানে বেশ ভালোভাবে প্রাদুর্ভাব হয়। তো সেই দিকটা থেকে লক্ষ্য রেখে, যেহেতু আমরা আজকের দিনে বলি যে গো সম্পদ, গরিব মানুষের ক্ষেত্রে গরুই সম্পদ, কারণ শুধুমাত্র দুধ গো সম্পদের ক্ষেত্রে শুধু পারিবারিক দুধের যোগানটুকু না, সেটা স্বনির্ভরতার একটা পদক্ষেপের জন্য। তাই এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এবং ঠিকভাবে পালন করার জন্য সতর্ক হয়ে আমরা যদি প্রতিপালন করি বিজ্ঞানসম্মত উপায়ে, সেই দিকটার দিকে লক্ষ্য রেখে এবং এই প্রাণী সম্পদকে সুরক্ষিত রাখার জন্য আমাদের রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আয়োজন করা হয়েছে অ্যানিম্যাল হেলথ ক্যাম্পের ক্ষেত্রে। যেমন এফএমডির ক্ষেত্রে আমরা দেখেছি, এফএমডিটা একটা ভয়াবহ, গরুর ক্ষেত্রে ভয়াবহ রোগ, যেখানে মুখে ঘা হয়, মুখে ফোসকা হয়, খুরে ঘা হয়, খুব খসে পড়ে যায় এবং বলদের ক্ষেত্রে হাল টানার ক্ষমতা কমে, গরুর দুধ দেওয়ার ক্ষমতা কমে এবং বাছুরের ক্ষেত্রে মৃত্যুও হয় এবং এই এলাকাগুলোতে এগুলো বেশ মড়কের আকারে হতে থাকে। তো সেই কারণে সেই দিকটার দিকে লক্ষ্য রেখেই আমরা ঠিক এই বছরে দুবার করতে বলি এফএমডি ভ্যাকসিনের জন্য, সেই দিকটায় লক্ষ্য রেখে আমরা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে এই হেলথ ক্যাম্পটা আয়োজন করেছি। রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রজেক্ট কোঅর্ডিনেটর ডক্টর দুলাল চন্দ্র মান্নার কাছ
কাছ থেকে আমরা জানতে চাইব, এই যে প্রাণী স্বাস্থ্য শিবির এগুলো তো করা হচ্ছে বিজ্ঞানসম্মত ভাবে প্রাণী সম্পদকে রক্ষা করার জন্য, তো এগুলো আরও বেশিভাবে যাতে গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে এই ব্যাপারে কি কৃষি বিজ্ঞান কেন্দ্র কোনো কিছু ব্যবস্থা নিচ্ছেন? কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে যে সমস্ত বিভিন্ন গ্রামের যারা বেকার যুবক তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তারা একটা ভলেন্টিয়ার হিসাবে তারা গিয়ে তাদের নিজেদের গ্রামগুলোতে তারা কাজ করবে। এবং আমরা বীরভূম জেলার বিভিন্ন কর্নার এবারের যে ক্যাম্পটা আমরা এটা বোলপুর শ্রীকৃষ্ণ ব্লকে করছি, কিন্তু রামপুর হাট থেকেও ট্রেনিংরা এসেছে, তারা এখানে অংশগ্রহণ করছে। আমরা ট্রেনিংগুলো কবে আপনারা ব্যবস্থা করেছিলেন? আমরা এই ট্রেনিংগুলো প্রায় 1 বছর আগে আমরা করেছিলাম, মাঝে আবার ওদের মাস 6 পরে আমরা যখন একটা ক্যাম্প করেছিলাম তখন ওরা অংশগ্রহণ করেছিল। একটা ব্লকে 2 থেকে 3 জনের বেশি লোক নেই এবং তাদের কিছু প্রাণী সহায়ক আছে, কিন্তু তাতেও সম্ভব নয় এত বিশাল আয়োজনকে, মানে বিশাল একটা পপুলেশনকে এই আওতায় আনা। সেই কারণে আমরা চাইছি যে কিছু ছেলে তৈরি করে দিতে, বিশেষ করে যারা বেকার ছেলে, যারা কাজ পাচ্ছে না, যাদের আগ্রহ আছে, এরকম আমরা প্রত্যেকটা ব্লক থেকে কিছু কিছু ছেলেকে আমরা তৈরি করছি। এখন আমাদের লাইভ পোলট্রি বার্ড বিক্রি হচ্ছে, যেটাকে ব্রয়লার মুরগি বলি, সেটা 90 টাকা। আর দেশি একটা যদি মুরগি আপনি কিনতে যান সেটা হচ্ছে লাইভ পোলট্রি 270 টাকা। তাহলে প্রায় মানে এই ব্রয়লারের তুলনায় প্রায় ডবল থেকে 3 গুণ দাম, অথচ গ্রামে গঞ্জে এগুলো সহজেই করা যায়, কিন্তু মড়ক লাগে বলেই তাদের পক্ষে এটা সম্ভব হয় না করাটা। সেটাই আমরা চেষ্টা করছি যাতে এই মড়কটাকে রোধ করা যায় এবং চাষিরা একটু লাভবান হয়। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি, এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান, আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন, আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। আজকে পয়সা উসুল করেই ছাড়বো, করেই ছাড়বো। ঘনশ্যাম, আরে ও ঘনশ্যাম। ও তো স্কুলে গেছে। স্কুল গেছে? আরে ছুতো তো কোনো ভালো মতন বানাতিস। হ্যাঁ মশাই, আমি স্কুল গিয়েছিলাম, ফার্ম স্কুল, যেখানে চাষাদের শেখানো হয় জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক, যাতে কম খরচে বেশি লাভ। এই নাও, রাখো এই টাকা, আমার আর তোমার হিসেব খতম। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।